দৃষ্টি মিলতেই প্রথমে সবকিছু ঝাপসা গোচর হলো। দীর্ঘ কয়েক মুহূর্তের সময় প্রয়োজন হলো মস্তিষ্কের কার্যক্ষমতা সচল হতে। অতঃপর ধীরে ধীরে ফিরে আসতে থাকলো শ্রবণ শক্তি, অনুভব শক্তি এবং সবশেষে দৃষ্টিশক্তি। পরিচ্ছন্ন ছাউনিতে স্থানটি দেখলো এক পরিত্যক্ত গোডাউনের ন্যায়। চারপাশে কার্ডবোর্ড ছড়ানো ছিটানো, মাঝখানে একটি মাত্র চেয়ার, যার উপরে একটি চিমচিমে আলোর বাতি। সেটি অবশ্য এখন বন্ধ রয়েছে। ভোরের আলো প্রবেশ করছে এক পাশের খোলা দেয়ালের প্রান্ত চুইয়ে। সর্বপ্রথম দীর্ঘ একটা প্রশ্বাস গ্রহণ করলো নিহাত। বেঁচে আছে নাকি এখনো বোধগম্য নয়। নড়ে চড়ে ওঠার চেষ্টা করতে অনুভব হলো যে তার সম্পূর্ণ শরীর লোহার শিকল দিয়ে চেয়ারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ রয়েছে। তবে ব্যাপারটি তাকে আতঙ্কিত করলো না, কারণ এর চেয়েও ভয়ঙ্কর কিছু তার বোধশক্তি স্থবির করে দিয়েছে। নিজের দুই পা অনুভব করতে পারছে না নিহাত। স্মৃতিশক্তি তাজা হয়ে উঠল যেন। দপদপ যন্ত্রণা দিয়ে অনুভূতির জোয়ার তুলে ফিরে আসলো সব মস্তিষ্কে। কার্গো ভ্যানটি ধাক্কা দেওয়ার পর বাইক তার উপর এসে পড়েছিল। কোনো এক দৈবিক শক্তির জোরে নিহাত নিজের শরীর টেনে অনেকখানি বেরো করতে পেরেছিল। এরপর আর সম্ভব হয়নি। তার জ্ঞান সম্পূর্ণ লোপ পেয়ে যায়। বাইকটি তার পায়ের উপর চেপে গিয়েছিল, অতএব নিশ্চিতভাবে অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কতটা বোঝা সম্ভব হয়নি। নার্ভ সিস্টেম সমস্যা হওয়াটাই অধিক যুক্তিযুক্ত। এতক্ষণ চাপা থাকার পর মাংসপেশি ঠিকমতো কাজ করতে অক্ষম, তাই কিছুই বোধগম্য হচ্ছে না। সহসায় সম্পূর্ণ শরীর অসাড় হয়ে পড়ল নিহাতের। উপলব্ধি, সত্যি যদি নার্ভ সিস্টেম গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে হয়তো সে আর কোনোদিন হাঁটতে পারবে না। এই উপলব্ধি যেন মৃত্যুর চাইতেও আগ্রাসী। নিহাদের সম্পূর্ণ জীবন দুর্বার ছুটে চলার মাঝেই পূর্ণ। তার সেই শক্তিটুকুই যদি চলে যায়, তাহলে এই ধরিত্রীর বুকে বেঁচে থাকার আর না থাকার মাঝে কোনো পার্থক্য থাকবে না তার জন্য। তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে নিহাত প্রাণপণে চেষ্টা চালালো নড়চড় করবার, কিন্তু সম্ভব হলো না। ইতিমধ্যেই দাঁতে লেগে ক্ষত হওয়া অধর থেকে আবারও কামড়ে ধরলো। সর্বোচ্চ প্রচেষ্টা চালালো, তবুও পাথরের মতন রক্তাক্ত পা দুখানা নাড়াতে সক্ষম হলো না। এক লহমায় যেন গোটা পৃথিবী অমানিসায় ছেয়ে গেল নিহাদের। ঝুলে পড়লো মাথা। চপচপ করে বিন্দু বিন্দু অশ্রুকণা গড়িয়ে পড়তে থাকলো তার কোলে। অশ্রুর মাঝে রক্তের ফোঁটা শূন্য হয়ে কোনো প্রকার অনুভূতি সৃষ্টি সক্ষম হলো না। মা। একটি মাত্র শব্দ অস্ফুট স্বরে নির্গত হলো তার কণ্ঠ বেয়ে। দৃষ্টি বুঝে আসলো অশ্রুর জমাকৃত ফোঁটা তরতর করে বইতে থাকলো। ঠিক কতক্ষণ ওই অবস্থায় নিহাত বসেছিল সর্বহারার মতন হিসেব নেই। তার মনোযোগে আকর্ষিত করল মৃদু কিছু পদশব্দ। মুখ না তুলে দৃষ্টি মেলল সে। মলিন মেঝেতে সামনে এসে থমকাতেই দেখলো দুজোড়া ফর্মাল বুট পরিধানকৃত পদক্ষেপকে। সামান্য দৃষ্টি তুলতে তাদের লম্বাটে অভাব দৃষ্টিগোচর হলো। কালো পোশাকে আবৃত, টার্টানেল সোয়েট শার্টের বুকে সিলভার প্যাচার সূক্ষ্ম এক প্রতিচ্ছবি। পাথরের মতন শক্ত মুখ, দৃষ্টি আবৃত সানগ্লাসে। বুঝতে সামান্য বেগ পোহাতে হলো না নিহাতকে। সুদূর অতীতের স্মৃতিগুলো আজও তাজা। মিস্টিক রিপার, ইতালির আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে বেড়ানো মাফিয়া গোষ্ঠী নেতৃত্ব, যার এক অদৃশ্য মান আলফার হাতে সান্দ্রের পিতা। অবশেষে নিজের চাল চেলেছেন আলফা। নিয়াতকে বন্দি করার অর্থ আসমানকে কষ্ট দেয়া, নাকি কোনোভাবে তাকে ব্ল্যাকমেল করা, আপাতত বুঝে উঠতে ব্যর্থ নিহাত। লোক দুজনেরই একজন মাথা কাত করে শুষ্ক কণ্ঠে শুধু একটা কথাই বলল, স্টোরেট দেওয়া হয়েছে। ডোন্ট ট্রাই এনিথিং স্টুপিড, ইউ আর টু মোট এনিওয়ে। পাল্টা কোনো প্রকার প্রতিক্রিয়া করল না নিহাত। তার সামনে একটি কার্ডবোর্ডের বক্স টেনে এনে একটি আইপ্যাড স্থাপন করা হলো স্ট্যান্ডে ঠেকে। যথাযথ আলোর ব্যবস্থা রয়েছে যেন নিহাতকে স্পষ্টই দেখা যায়। মিটমিট করে তাকালো ছেলেটি চারিপাশে, বুঝতে পারলো না কি ঘটছে। একজন এগিয়ে তার শেকলে চারিপাশে সংযুক্ত করলো একটি ডিভাইস। সরে যেতেই দেখা গেল তাতে 30 মিনিটে টাইমার সংযুক্ত রয়েছে। শীতদারাবে এক শীতল শীতল স্রোত খেলে গেল নিহাদের। টাইম বম। বিপরীত প্রান্তে দণ্ডায়মান লোকটি যান্ত্রিক কণ্ঠে জানালো, এই একই জিনিস আরেক স্থানে আছে, ভিন্ন লোকেশনে, ভিন্ন একজনের শরীরে। মজার ব্যাপার কি জানো? উভয় ঠিকানার দূরত্ব 30 মিনিটের। কথা সমাপ্ত হতে না হতে আইপ্যাডের স্ক্রিনে একটি ফুটেজ ভেসে উঠল। সিসি ক্যাম থেকে নেয়া, খুব সম্ভবত, যেখানে
যেখানে পাশাপাশি দুজনকেই দেখা যাচ্ছে, একটি নিহাত নিচে এবং অপরজন বিলাল রেমান। স্তম্ভিত হয়ে থাকলো নিহাত। স্ক্রিনে দেখা যাচ্ছে একটি চেয়ারে আবদ্ধ বিলাল রেমান, রক্তাক্ত তার মুখ হয়, তবুও দৃষ্টির মাঝে সামান্যতম দুর্বলতা নেই। তীক্ষ্ণ ধার নিয়ে চেয়ে রয়েছেন একদিকে। খুব সম্ভবত সেখানে কেউ রয়েছে, তার শরীরে নাইলনের দড়ি পেঁচানো। একইভাবে সংযুক্ত ডিভাইসটি 30 মিনিটের টাইমার দেওয়া। এক লহমায় সম্পূর্ণ পরিকল্পনা বোধগম্য হলো নিহাদের। আসমানের সঙ্গে এক ধ্বংসের খেলা খেলছেন আলফা। শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে বিনাশ ঘটাবে সে আসমানের অস্তিত্ব। 30 মিনিট মাত্র সময় বেঁধে দেওয়ার অর্থ আসমানকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, যা তার সিদ্ধান্ত নেওয়ারও অতীত। অসম্ভব এমন দোলাচলে নিজেকে হারানোর ভীষণ ভুগবে আসমান। অপরাধ বোধে এই ব্যাপারটি চাইছেন আলফা। ক্রোধে নিহাদের সর্বাঙ্গ শক্ত হয়ে এলো। যন্ত্রণা উপেক্ষা করেই জোর ছটকা দিয়ে উঠল সে মুক্তির আশায়। আসমানকে এমন অসহায় অবস্থায় পড়তে দিতে রাজি নয় সে, কিন্তু ঘটল হিতে বিপরীত। দুর্বল থেকে দুর্বলতর হাতে হতে থাকা শরীর তার সামান্য নড়চড় সহ্য করতে ব্যর্থ। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেল। এই বুঝি জ্ঞান হারায়, কিন্তু দত দিয়ে জিহ্বা কামড়ে তার প্রতিরোধ করল নিহাত। ভারী ভারী নিঃশ্বাস প্রশ্বাস নিতে নিতে অসহায় ভঙ্গিতে তাকালো আইপ্যাডের স্ক্রিনের দিকে। দেখা যাক এ বিজয়ী হয় এই ভাগ্যের খেলায়। চিন্তা করো না, শেষ বাক্য বিনিময়ের সুযোগ অবশ্যই পাবে। আইপ্যাড হাতে নিয়ে কিছু একটা করলো লোক দুজন, অতঃপর আবারও রাখলো নিহাদের সম্মুখে। রুদ্ধশ্বাস হয়ে নিহাত লক্ষ্য করলো ভিডিও কল। ওপাশে কে থাকতে পারে তা উপলব্ধিতে বেগ পোহাতে হলো না। অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নিহাতকে। সময় নেই। আসমানকে কিছুতে অনুভূতির দোটানায় ফেলা যাবে না। বেলাল রেমান তার পিতা, আসমানের পরিবার, সেখানে নিহাত হয়তো পরিবারই। তবুও নিজের প্রাণের জন্য স্বার্থপর হওয়া অসম্ভব। সময়ের ব্যবধান অত্যন্ত ক্ষীণ, তবুও তার মাঝে সকল স্মৃতি ভেসে উঠল নয়ন পর্দায়। একের পর এক আসমান যদি তার জীবনে না আসতো, তবে আজ কি হতো তার? কোন পর্যায়ে থাকতো তার জীবন? ভয়াল হতো না তা? পরিবারহীন, একলা যাযাবর এক সত্তা, অপ্রয়োজনীয় পৃথিবীর তরে। একটি ঠোক গিল নিহাত। প্রশান্তি পাচ্ছে না অন্তর। রোমন্তে ব্যস্ত সে। মনে পড়লো কৈশোরের দিনগুলো, কলেজে ছেলেবেলাদের সঙ্গে কতবার মারামারি বাঁধিয়েছে সে। আসমানের তলব ঘটেছে অভিভাবক হিসেবে বারংবার। যৌক্তিক কারণে নিহাতকে আগলে রেখেছে, আবার অযৌক্তিক ক্ষেত্রে শাসনও করেছে। হাতে কলমে শিখিয়েছে প্রত্যেকটি লড়াই বিদ্যা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে ভয়ঙ্কর জ্বরে পড়েছিল নিহাত। রাতের পর রাত পড়বার সময় তার কাছে বসে থেকেছে আসমান। জলপটি দিয়েছে, জোর করে নিজ হাতে খাবার খাইয়ে দিয়েছে। পাবলিক পরীক্ষার সেন্টারে অনেকেই মা বাবার সঙ্গে যেত। চাপা কষ্ট হতো নিহাদের পরিবারের অভাবে, কিন্তু আসমান তাকে সেই কষ্ট অনুভব করতে দেয়নি। রোজ পরীক্ষা সমাপ্ত করে বাইরে বেরিয়ে গাড়ির সঙ্গে আসমানকে অপেক্ষারত পেত সে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। প্রশ্ন দেখি। বাক্য বিনিময়ের পর গাড়িতে করে বাড়ি ফেরার সময় রাজ্যের কাহিনী বলা ছিল নিহাদের নিত্যদিনের কর্ম। গুটি কতক বন্ধু বান্ধব যা হয়েছিল সবাই আসমানকে চিনত তার বড় ভাই হিসেবে। তার অমোঘ সাধনা বাইকের প্রতি ভালোবাসাটা অনেকাংশে আসমানের দান। 18তম জন্মদিনে প্রথম আসমান তাকে একটি বাইক উপহার দেয়, লাইসেন্স ট্রেনিংয়ের পাস। সেদিন যতটা খুশি হয়েছিল নিহাত, তা আজও স্মরণে রয়েছে স্পষ্ট। সেইখান থেকে তার তীব্র বাইক আকর্ষণের সূচনা। এক কথায় নিহাদের সম্পূর্ণ জীবন জুড়ে আসমানের অস্তিত্ব মিশে রয়েছে। আসমান তার কেউ না, আবার সবকিছু। পরিবার পায়নি নিহাত কোনোদিনও, কিন্তু আসমানকে পেয়েছে। মা বাবা, ভাই বোন, বন্ধু, সঙ্গী, সব কিছু তার জন্য ছিল শুধুমাত্র আসমান। নিঃস্বার্থভাবে তাকে গড়ে তুলেছে অমানিসা। ভাস্রিতের চাদর ছেয়ে রেখেছে জীবনভর। আসমান নিহাদের শূন্য পৃথিবীতে একমাত্র পরিবারের ছায়া। রক্তের সম্পর্ক নেই তাদের মাঝে, তবে যে আত্মার সম্পর্ক স্থাপিত হয়েছে তা উপেক্ষার কোনো ক্ষমতা নিহাদের নেই। গোটা জীবনটাই তার আসমানের নামে উৎসর্গকৃত। এই প্রতিজ্ঞার ব্যর্থতায় ঘটবে না অমোঘ সমাপ্তি পর্যন্ত। আজই সেই অমোঘ সমাপ্তির দিন। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেবি গ্রুপের প্রাক্তন হিটম্যান। দীর্ঘ প্রশ্বাস টেনে নিজেকে প্রশান্ত করে দৃষ্টি মেলল নিহাত। সম্পূর্ণ প্রস্তুত সে। আসমানের জন্য নিজেকে ধ্বংস করতে দ্বিধা নেই তার। হ্যাঁ, তার ভাইটি কষ্ট পাবে, কিন্তু ধীরে ধীরে ঠিক নিজেকে মানিয়ে নেবে সে। সে একা নয়, তার একটি সুন্দর ছিমছাম পরিবার রয়েছে। বিলাল রেমান, রোজা, চারুলতা। অতর্কিতে থমকালো নিহাত। চারুলতা। চিনচিনে একটা ব্যথা উঠল অন্তরে। কেন
অসহনীয় এক প্রগাঢ় অনুভূতি, ভিন্ন রকম এক আবেশ, এক না পাওয়ার তীব্র বেদনা। নিঃশ্বাস আটকে এলো নিহাদের। ভেঙে পড়তে চাইলেও সর্বাঙ্গ। তার মৃত্যুতে কি চালাতে কষ্ট পাবে, এটা কি খুশি হবে? অবশেষে তার সঙ্গে সারাক্ষণ ঝগড়ারত ছেলেটি আজীবনের জন্য উধাও হয়ে যাবে। পেতনি বলে একটুও জ্বালাতন করবে না। তুমি কি উৎফুল্ল হবে প্রিয়? অন্তর ধন্যী হলো নিহাদের। না, আর পারছে না। নিদারুণ অনুভূতি সহ্য করা দায়। ল্যাপটপের দিকে নজর পড়ল। অতি ক্ষীণ মুহূর্তটি তার নিকট অনুভূত হলো 1 বছর সমদীর্ঘ। অবশেষে ভিডিও কলের অপর পাশে ও পাশে স্ক্রিনের মুখটি ভেসে উঠল। সুব্রতাকে অবলোকন করল নিহাদ অন্তিম মুহূর্ত ভরে। তারপর মৃদু কণ্ঠে বিড়বিড় করল, আসমান ভাই। মেঘতির ভবন। স্তব্ধ হয়ে ল্যাপটপের সামনে বসে আছে আসমান। নিজেকে তার সম্পূর্ণ শূন্য অনুভূতি হচ্ছে। বহুদিন বাদে সে জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে আবারও। চারিদিকে শুধু আধার, পরিত্রাণের কোনো উপায় নেই। ল্যাপটপে একটি ভিডিও প্রদর্শিত হচ্ছে যেখানে 3টি দৃশ্য বিদ্যমান। প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে রোজা এবং চারুলতাকে উভয় আন্দোলনে গিয়েছে। সেখানেই আশেপাশে কোনো এক উঁচু বিল্ডিং থেকে তাদের উপর নজরদারি করা হচ্ছে। দ্বিতীয় দৃশ্য বেলাল রেমানের একটি দীর্ঘ টেবিলের ওপর প্রান্তে বসা। দৃষ্টিতে তার কঠোরতা, কিন্তু অবস্থা শোচনীয়। শরীরের চারিপাশে নাইলনের শক্ত দড়ি, বুকে বাঁধা একটি ডিভাইস। বুঝে উঠতে না উঠতে অন্তিম দৃশ্যটি আসমানের শরীর সম্পূর্ণ হিম করে দিল। রক্তাক্ত এক অবয়ব, শরীর আবদ্ধ শিকলে পড়ে রয়েছে মেঝেতে। চারিপাশে তার রক্ত শুষ্ক হয়ে যেন এক নদীর রেখা তৈরি করেছে। একই ডিভাইসে তার কোমরে সংযুক্ত প্রাণহীন এক শরীর, যেন শুধুমাত্র পোশাকেই অস্তিত্ব অনুধাবন সম্ভব। নিহাত সম্পূর্ণ বিষয়টি উপলব্ধি করতে করতে আসমানের কয়েক সেকেন্ডের অধিক সময়ের প্রয়োজন হলো না। বারংবার দেখছে সে দৃশ্যগুলো। অতঃপর একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে তার নিকট। Can you complete with the clock? একটি মাত্র বাক্য, কিন্তু তাতে জড়ানো অসামান্য হুমকি। নিচে সংযুক্ত 3টি ঠিকানা, অবিশ্বাস্য, প্রতিটি সমান দূরত্বে। নির্বাচিত স্থান যেখানে পৌঁছতে আসমানের আদতে 30 মিনিট সময় লাগবে। মেঘদূত থেকে ডিভাইসে সেট করা সময় 30 মিনিট। অপরদিকে রোজাদের ওপর যে নজরদারি করছে সেও নিশ্চয় 30 মিনিটের মাথায় কাজ আরম্ভ করবে। বিষয়টি নিয়ে আসমান চিন্তিত নয়, কারণ আন্দোলনের দিকটা সে বহু আগেই সুরক্ষিত করে রেখেছে। কিন্তু নিহাত এবং বিলাল, তাদের কিভাবে একসঙ্গে রক্ষা করা সম্ভব? ঠিকানা দুটাতেই কোনো ক্রমে সে পৌঁছাতে পারবে না 30 মিনিটের ভিতর। এমনও সম্ভব নয় যে অন্য কাউকে পাঠাবে। হিচ্চিমের ছেলেগুলোর নিজস্ব মিশন রয়েছে। যদি বা কাউকে পাওয়া যায়, কখনো 30 মিনিটের ভেতরে পৌঁছাতে পারবে না গন্তব্যে। অতএব আসমানকে যে কোনো একজনের জীবন রক্ষা করতে হবে। এটাই চায় আলফা। শারীরিক নয়, বরং মানসিক আঘাতে জর্জরিত করতে এক বিধ্বংসী পরিকল্পনা সান্ত্রর পিতার। ক্ষিপ্র গতিতে একটি মাত্র উপায়ে আশায় মস্তিষ্ক ওলটপালট করে ফেলতে আরম্ভ করলো আসমান। ঠিক তখনই তার ল্যাপটপে অপরিচিত একটি নাম্বার থেকে ভিডিও কলের ইনভাইট এলো। ঠিক যেখান থেকে ভিডিওগুলো কিছুক্ষণ আগেই তাকে পাঠানো হয়েছে। প্রকম্পিত হাতে আসমান রিসিভ করলো। ওপাশে ভেসে উঠলো বেলাল রেমানের চেহারা। বাবা, অস্ফুট স্বরে বিড়বিড় করলো আসমান। মাত্র গতকাল রাতে একটি বিজনেস মিটিংয়ের উদ্দেশ্যে মালয়েশিয়ার ফ্লাইট ছিল তার। তখনই আসমান সত্যি চিন্তা করেনি এমন কিছু হওয়া সম্ভব। পিতার ভগ্ন মুখশ্রী তার অন্তরে তোলপাড় খেলিয়ে দিল যেন। ভ্রুর নিচে একটি কাটা দাগ, বিলালের শান্ত শ্রান্ত চেহারার ছোপ ছোপ রক্তের চিহ্ন। বহু কষ্টে যেন সজ্ঞানে রয়েছেন তিনি। বাবা। আরও একবার ডাকলেন আসমান। তখনই যেন সম্বিত ফিরে পেলেন বিলাল। মাথা ঝাঁকালেন বার কয়েক নিজেকে সজ্ঞানে আনার চেষ্টায়। ঠিক পরক্ষণে আসমানকে দেখলেন, বলে বসলেন, আসমান বেবি। আমি আসছি বাবা, তুমি একটু চিন্তা করো না। আমি তোমাকে ঠিক সুস্থভাবে ফিরিয়ে আনবো। না। বিলালের চেহারা উদ্ভ্রান্ত দেখালো। তিনি নিজের দৃষ্টিতে গভীরভাবে তাকালেন, তারপর বললেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো বেবি। তুমি নিহাদের কাছে যাবে, ঠিক আছে? স্তব্ধ হয়ে চেয়ে থাকলো আসমান। কিছু উচ্চারণ করা সম্ভব হলো না। বিলাল দীর্ঘ এক প্রশ্বাস গ্রহণ করে বলল, আমাকে যেতে দাও, আমার কিছু যায় আসে না। অনেক দিন বেঁচে থেকেছি, তোমাদের লালন পালন করেছি। আশা করি বাকিটা পথ একা চলতে পারবে। আমি পরপার থেকে তোমাদের সুখের কামনা করব। নিহাদের গোটা জীবন এখনো পড়ে আছে, যাও ওকে রক্ষা করো। জীবনে খুশি থাকো।
সবাই একসাথে থেকো এবং আনন্দে থেকো। অসম্ভব বাবা, আমি কিছুতেই তোমাকে। বেবি, এটা আমার অনুরোধ নয়, আদেশ। আমার পরিণতির জন্য নিজেকে দোষারোপ করো না। তুমি দায়ী নও, তুমি আমার সন্তান। পিতার কাছে সন্তানের দায় থাকে না। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো আমার বাচ্চা। এতটুকুই শোনা গেল ওপাশ থেকে আসমান। প্রতিক্রিয়া করার পূর্বে এই লাইনটি কেটে গেল। সোফা থেকে হুড়মুড় করে মেঝেতে বসে পড়ল অমানিসা। উদ্ভ্রান্তের মতন স্ক্রিনের দিকে চেয়ে থাকলো। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই পর্দার ওপাশ থেকে মানুষটিকে বুকে ঝাঁপিয়ে পড়তে। সম্পূর্ণ পৃথিবী একদিকে এবং অপরদিকে বিলাল হলে আসমান হয়তো তার পক্ষেই দাঁড়াবে। পিতৃতুল্য মানুষটাকে উপেক্ষা করা অসম্ভব। পিতৃতুল্য শুধুই নয়, আসমানের জীবনে সত্যি সত্যি পিতা যদি বলে কিছু থাকে তাহলে সেটা একমাত্র বিলাল রেহমান। একজন সন্তানের পক্ষে কি সম্ভব পিতাকে বিসর্জন দেওয়া? দ্বিধার দোলাচল মেটাতে না মেটাতে স্ক্রিনে আরেকটি ভিডিও কল ভেসে উঠল। প্রতিবার ভিন্ন নম্বর ব্যবহার করছে, নিশ্চয়ই একবার ব্যবহারের পরেই নষ্ট করে ফেলছে। ট্র্যাক করা অসম্ভব। রিসিভ করলো আসমান। হৃদয়ে তার তড়িৎ খেলে গেল মুহূর্তেই। আসমান ভাই প্লিজ লিভ মি। নিহাতের রক্তস্নাত মুখাবে কণ্ঠে করুণ আবেদনের আসমানের অন্তর যেন জলোচ্ছ্বাসের জোয়ারে তলিয়ে ফেলল। চারিদিকে শুধুমাত্র অন্ধকার। উপায় নেই, যে কোনো একজনকে বেছে নিতেই হবে তাকে। একটি মাত্র জীবন রক্ষা করার ক্ষমতা রয়েছে তার, অপরজনকে পরিত্যাগ করতেই হবে। অবহেলায় ছিঁড়ে খানিকক্ষণ ব্যবহার করে ছুঁড়ে ফেলা পুষ্পের মতন সময় নেই ভাপার। আসমানের জন্য সেই পুষ্পটি নিহাত। ইটস ওকে, আমি যতদিন বেঁচে থেকেছি তাতেই শুক্রিয়া। নিজেকে নিজেকে দোষারোপ করো না। নিহাদের উচ্চারণ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে। ল্যাপটপের স্ক্রিনে ওপাশে তার ভগ্ন রক্তাক্ত অবয়ব লক্ষ্য করে বুক ফেটে যাচ্ছে আসমানে, কিন্তু কিচ্ছু করার নেই তার, কিচ্ছু না। হাতে সময় মাত্র 30 মিনিটের। এরই মধ্যে একজনকে মাত্র উদ্ধার করা সম্ভব এবং অপরজন হারাবে সে অপরজনকে চিরজীবনের মতন। নিহাদের কপাল পেয়ে রক্ত মিশ্রিত অশ্রুকণা গড়ালো। অন্তিমবারের মতন প্রদর্শিত হলো ক্ষতপূর্ণ অধরে নির্মল চিরচারিত সেই হাসিখানা। আসমানের দৃষ্টিতে দৃষ্টিপাত হলো নিহাদের নিষ্পাপ দৃষ্টির। ভালোবাসি আসমান ভাই। অন্তিম বাক্য। অতঃপর স্ক্রিন শূন্য হয়ে গেল। হাত বাড়ালো আসমান, স্ক্রিন ছুঁয়ে দিল। দুর্বোধ্য এক প্রচেষ্টায় ল্যাপটপের পাশে ফোনখানি তার ভাইব্রেট করে উঠল। অন্তিম মেসেজ। The race begins now. চকিতে ঘড়ির দিকে নজর পড়লো। 30 মিনিটের সময় শুরু। একটি ঢোক গেল আসমান। ল্যাপটপটা ছাস করে বন্ধ করলো। অস্ফুট স্বরে শুধুমাত্র একটি বাক্য উচ্চারণ হলো ভগ্ন আবেশে। এই অধম ভাইকে ক্ষমা করে দিও নিহাত। সে আজ স্বার্থপরের মতো তোমাকে পরিত্যাগ করেছে। এক লমায় ছেলেটির সঙ্গে অতিবাহিত করা সকল মুহূর্ত ভেসে উঠল আসমানের দৃষ্টিতে। সেই চট্টগ্রাম থেকে তাকে নিয়ে আসা বর্তমান পর্যন্ত কোনোদিন নিহাত আসমানের হাত ছাড়েনি, পাশে থেকেছে, লড়ে গিয়েছে তার তরে। কিন্তু আজ আসমান নিজের স্বার্থে তাকে ব্যবহৃত কাগজের মতন ডাস্টবিনে ছুঁড়ে ফেলল। এই অপরাধ বোধের দায় থেকে আসমান আজীবনও মুক্ত হতে পারবে না। নিশ্চয়ই এটাই উদ্দেশ্য আলফার এক নিদারুণ প্রতিশোধ। সময় থেমে নেই, থেমে থাকা যাবে না। দ্রুত এগুলো আসমান উপেক্ষা করলো অবাধ্য গড়িয়ে পড়া অশ্রু। নিজের অন্তরে জড়লো ভ্রাতৃত্বের টানকে, তবু স্মৃতিরা শান্তি দিল না তাকে। কুটুক্তি করতে থাকলো ভীষণভাবে। বেঈমান আসমান ধ্বনিত হতে থাকলো তার সর্বাঙ্গ জুড়ে। বাইরে বের হলো আসমান, উঠলো নিজের পোর্শে, শক্ত হাতে স্টিয়ারিং চেপে উচ্চ গতিতে চলতে আরম্ভ করলো। তাতে গাড়ির দরজা পর্যন্ত কাঁপতে আরম্ভ করলো। তবুও তার কৃষ্ণগহ্বর নয়ন জুড়ে সামান্য অনুভূতিও আর প্রদর্শিত হলো না। একটি উচ্চ বিল্ডিং এর 12তম তলায় দাঁড়িয়ে আছে রোজা। সে একা নয়, অবশ্য তাকে ঘিরে আছে চারুলতা এবং হাবিব। ভিন্ন একটি মানুষের অস্তিত্ব রয়েছে যে এই মুহূর্তে দেয়াল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে আছে। সকলের মাঝে মেঝেতে লুটিয়ে রয়েছে দুইটি মৃতদেহ। কালো পোশাকে আবৃত, বুকের দিকে একটি প্যাঁচার চিহ্ন, একদম কপাল বরাবর বুলেট ছুঁকে দিয়েছে। রক্ত চারপাশে ছড়িয়ে ইতিমধ্যে জমাট বাঁধতে আরম্ভ করেছে। রোজা সন্দিগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকালো। তারপর তার নয়ন জুড়ে স্থির হলো দেয়ালে সন্নিকটে দাঁড়িয়ে থাকা যুবক গোছের ছেলেটার দিকে। চেহারা দেখার উপায় নেই, মাস্ক পরিহিত, তবে হাতে বহন করা উচ্চ FX যুক্ত স্নাইপার রাইফেলটি চিনতে রোজার বেগ পেতে হয়নি। এমন বস্তু সিনেমার দৃশ্যে ব্যবহার হতে দেখেছে সে।
এসব কি? রোজা জিজ্ঞেস করতে এই যুবকটি মাথা কাত করলো। এরপর মৃদু কণ্ঠে বিড়বিড় করে জানালো, এই দুইজন আপনাদের উপর টার্গেট করছিল। বিপরীত দিকের টাওয়ার থেকে আমি দেখতে পাই। কিছু করার আগেই খতম করে দিয়েছি। স্নাইপার দিয়ে? এদের কাছেও স্নাইপার রয়েছে আর একটি জুম ইন ক্যামেরা। এবং আপনি কে? সামান্য ইতস্ততা করলো সে আর চোখে তাকালো হাবিবের দিকে। একটি দীর্ঘশ্বাস পেলে হাবিব জানালো, ও শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছিল ম্যাম। দায়িত্ব? রোজার কণ্ঠে দ্বিধা ঝরে পড়লো। যুবকটি স্থির জবাব দিল, আমি হিট টিমের এক্সপার্ট স্নাইপার। আমার ডিউটি আন্দোলনের সময় আপনাদের নিরাপত্তা দেওয়া। আসমান ভাইকে সেই কাজে নিয়োজিত করেছিলেন। হতবাক হয়ে একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করলো রোজা এবং চারুলতা। তাদের কারোরই বিষয়টা জানা ছিল না। আসমানের পক্ষ থেকে অপ্রত্যাশিত কিছু মোটেও বিস্ময়কর নয়। হাবিবের দিকে ফিরল রোজা, কঠোর কণ্ঠে জানতে চাইল, এ সম্পর্কে আমি কেন জানি না হাবিব? দুঃখিত ম্যাম, কিন্তু আমাদের কাজ গোপনীয়, যা সম্পর্কে কথা বলার অধিকার নেই। আমি এক্ষুনি আসমানকে জিজ্ঞেস করছি। রোজা সত্যি সত্যি ফোন বের করলো, কিন্তু কিছু করার আগে চারুলতা এগোলো। পা দিয়ে মৃত দেহ দুটো সামান্য নারী বিড়বিড় করলো, কিন্তু এরা কারা? এখানে কি করছিল? অবশ্য সরকারি লোক নয়, এদের বুকের এই চিহ্নটা। উপলব্ধি সহসাই চারুকে আঘাত করলো। তবে প্রতিক্রিয়া প্রকাশের পূর্বেই হাবিব এক যুবক উভয়ের পকেটে ফোন ব্রেভেট করলো। দুজনই তা বের করলো। এক লহমায় আধারে ছেয়ে গেল তাদের চেহারা। বিনা কারণে রোজার অভ্যন্তরেই কেন যেন কেমন শঙ্কিত হয়ে উঠল। কি হয়েছে হাবিব? স্তম্ভিত হাবিব এক পলকের জন্য রোজাকে দেখলো, তারপর অস্ফুট কণ্ঠে বিড়বিড় করলো। আসমান ভাইয়ের মেসেজ। সমাপ্ত করার সাথে সাথে ফোনটি ছিনিয়ে নিল রোজা। স্ক্রিনের দিকে তাকালো। ইফ ইউ ক্যান প্লিজ সেভ নিহাত। সঙ্গে ঠিকানা এবং ভিডিও সংযুক্ত। একই জিনিস আসমান টিমের সকলের নিকট পাঠিয়েছে। স্তব্ধ হয়ে থাকলো রোজা। কিছুতেই তার বোধগম্য হলো না। নিহাত কি বিপদে রয়েছে? কিন্তু কেন? কিসের বিপদ? আর আসমানি বা কোথায়? দুশ্চিন্তারা তার চারিপাশে থেকে আঁকড়ে ধরল। পাশে দণ্ডায়মান চারু ঝুঁকে দেখলো স্ক্রিন। কিছু উচ্চারণ করলো না পর্যন্ত। হাত ঘড়ির দিকে তাকালো, নিজের যেন সময়ের হিসাব করলো মনে মনে। তারপর সহসাই উল্টো ঘুরে দৌড় দিল ঊর্ধ্বশ্বাসে। বিহবল বাকিরা বরফখণ্ডে পরিণত হলো যেন তারা এমন আচরণে। রোজা আর দাঁড়িয়ে থাকতে পারল না, পিছু নিল চারুর। হাবিব যাওয়ার পূর্বে এই যুবককে বলল, এই বডি দুটোর ব্যবস্থা করো। কন্ট্যাক্ট এভরিবডি, উই মাস্ট সেট নিহাত ভাই। উত্তরে জোরে জোরে মাথা দোলালো যুবক। তারপর নিজের প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বের করে হাবিবকে দিল। অতিরিক্ত অস্ত্রের প্রয়োজন হতে পারে। সাদরে তা গ্রহণ করলে হাবিব প্রাণপণে ছোট রমণীদের অনুসরণে। আন্দোলনের অংশ হিসেবে আজ বিশাল এক শোভাযাত্রা হওয়ার কথা। রোজা খুব দ্রুতই সাবিহা এবং অভিষেককে খুঁজে বের করলো। বেশ অল্প কথায় নিজের পরিস্থিতি বোঝাতে দেখা গেল চারুলতা অনির্বাণকে পাকড়াও করেছে। আপনার বাইক প্লিজ কিছুক্ষণের জন্য ধার দিন। কিন্তু কেন? আই নিড ইউর বাইক রাইট নাও, ড্যাম ইট। চারুলতা উত্তেজিত কণ্ঠস্বরে হুমকিতে হতবিহ্বল হয়ে পড়ল অনির্বাণ। এটি টানা টানা নয়ন জুড়ে অগ্নিশিখার উদ্গীরণ স্পষ্ট। কোনো এক অজানা আবেশে থরথর করে কাঁপছে তার সর্বাঙ্গ। এক নজর রোজার সঙ্গে দৃষ্টি বিনিময়ে হলো সাংবাদিকের। মাথা দোলালো রোজা। চারুলতার হাতে চাবি তুলে দিল অনির্বাণ। তৎক্ষণাৎ ছুটে পাশে পার্ক করে রাখা বাইকটিতে চেপে বসলো চারুলতা। হেলমেট পরিধান করলো রোজাও ছুটল দ্রুত। তুমি বাইক চালাতে জানো? কিছুটা। কিছুটা? যদি দুর্ঘটনা? আই ডোন্ট কেয়ার, লেট মি গো। রোজাকেও এক প্রকার ক্রোধান্বিত হয়েই জবাব দিল চারুলতা। তার অতর্কিতে রূপ পরিবর্তনে সামান্য বিস্মিত হলো রোজা। তবে বুঝতে পারছে মানসিক অবস্থা। প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অনেক। তাই কোনো প্রকার উত্তেজিত বাক্য বিনিময় সুযোগ না দিয়ে নিজেই বাইকে চারুলতার পেছনে চেপে বসলো। কোনো প্রকার অনুভূতি প্রদর্শন করলো না চারু। বাইকের হ্যান্ডেল ধরলো। কয়েক মুহূর্তের মাঝেই শোভাযাত্রা স্থল থেকে বেরিয়ে পড়লো। তাদের মূল সড়কে এসে পড়লো। পেছনে হাবিব গাড়ি নিয়ে অনুসরণ করতে দেখা গেল তাকে। কিছুক্ষণের মাঝেই চারুলতা কেন বাইক বেছে নিয়েছে তা উপলব্ধি করলো রোজা। সরু শর্টকাট নেয়া জ্যামের মাঝখান দিয়ে চলা গাড়ির পক্ষে সম্ভব নয়। উচ্চ গতিরও একটা ব্যাপার রয়েছে। ফাঁকা স্থানে আসতেই বাইকের গতি ছাড়িয়ে গেল সবকিছু। স্পিডোমিটারে হু হু করে বৃদ্ধি পেতে থাকলো গতি। একের পর এক
গাড়িকে বেপরোয়াভাবে ওভারটেক করে গেল চারুলতা। দৃষ্টি তার সড়কে নিবদ্ধ। রোজা পেছন থেকে আঁকড়ে ধরে রইল মেয়েটিকে। মস্তিষ্কে চিন্তায় চিন্তায় সবকিছু মেলাতে থাকলো সে। খণ্ড খণ্ড ভাবে সবকিছু ফুটে উঠলো তার হৃদয় পচে। নিহাত বিপদে রয়েছে, এদিকে আসমান বাকিদের তার খোঁজ দিয়ে নিজেও কোথায় গিয়েছে এই মুহূর্তে তা জানা অসম্ভব। তবে যেহেতু নিহাত বিপদে রয়েছে, যেন আসমান এমন একটি সিদ্ধান্তে নিয়েছে, তার অর্থ কি এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু সে এখন সম্পন্ন করেছে। কার জন্য? বেলাল রেহমান। তবে কি দুজনই একসাথে বিপদে রয়েছে? তাদেরকেও কিছুক্ষণ পূর্বে টার্গেট করা হচ্ছিল। কার কাজ এটি? রাফা কায়সার নাকি অন্য কেউ? না, আপাতত ভেবে লাভ নেই। এখন শুধুমাত্র নিহাতকে রক্ষা করা দরকার। ঘড়ি কাটার রীতিমতো পাল্লা দিয়ে বাইক চালাচ্ছে চারুলতা। মারাত্মক সব বাঁক কাটছে, ক্ষণে ক্ষণে কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়াচ্ছে। শরীর আতঙ্কে হিমশীতল হয়েছে। হ্যান্ডেল ক্রমশ শক্তভাবে চেপে বসেছে তার হাত। অন্তর অন্তর বিড়বিড় করল, প্লিজ নিহাত, প্লিজ বেঁচে থাকো। অবশ্যই দীর্ঘ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যেন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো চারুলতা এবং রোজা। একটি পরিত্যক্ত গোডাউন। দুজন বাইক থেকে নামলো। এক ছুট দিল চারুলতা। রোজা হেলমেটখানি শক্তভাবে ধরে এগোলো। শত্রুর বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার সম্ভব। হাবিব তখনও এসে পৌঁছায়নি। পাল্লা দেওয়া সম্ভব হয়নি চারুর বাইকের ঝড় গতিকে। অদূরেই তার গাড়ির আবছা অস্তিত্ব নজরে পড়ছে অবশ্য। রোজা দীর্ঘ প্রশ্বাস নিয়ে এগোলো দ্রুত। চারুলতা ইতিমধ্যে গোডাউনের বারান্দায় পৌঁছে গেছে। থাম থাম, বিকট এক আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল যেন সমস্ত ধরিত্রী। বুঝতে পারল না রোজা কি ঘটেছে। কানে তালা লেগে গিয়েছে তার। সে শুধুমাত্র চারুলতাকে ছিটকে এসে মাটিতে আশ্রে পড়তে দেখল। তারপর সামনে শুধুমাত্র দাউ দাউ প্রজ্বলিত আগুন। নিজের ইন্দ্রিয়ের সাবধান বাণী উপেক্ষা করে রোজা ছুটল। চারুলতাকে আঁকড়ে ধরে টেনে হিঁচড়ে পিছিয়ে আনলো উত্তাপ থেকে। সম্পূর্ণ চেহারা মেয়েটির কালিমায় ছেয়ে গিয়েছে। দৃষ্টি তার প্রসারিত, অবাক তাকিয়ে আছে সম্মুখে। গোডাউন উধাও তাদের দৃষ্টি সম্মুখ হতে। বর্তমানে শুধু আগুনের লিলিহান শিখা, আর কিছুই দৃষ্টিগোচর নয়। ওই প্রচন্ড বিস্ফোরণে অভ্যন্তরে থাকা কারোর বেঁচে থাকা অসম্ভব। নিহাত, বিড়বিড় করল রোজা। অজান্তেই তার নয়ন বেয়ে চপচপ করে অশ্রু গড়াতে আরম্ভ করলো। তার আলিঙ্গনে স্তব্ধ হয়ে থাকা চারুলতা এক ঝটকায় হঠাৎই ঝটকা দিয়ে উঠল সে। না, ফিসফিস করে উচ্চারণ করলো। তারপর রোজাকে ঠেলে সরিয়ে তপ্ত নরকে দুয়ারে উদ্দেশ্যে ছুট দিল। উদ্ভ্রান্ত দিশেহারা এক অস্তিত্ব যেন। সামনে তার আগুন নেই, যেন হিমশীতল বরফখণ্ড। আবেগ প্রকাশের সময়টুকু পাওয়া গেল না। রোজা দ্রুত জাপটে ধরল চারুলতাকে। দস্তাদস্তির আরম্ভ হলো উভয় রমণীর। আমাকে ছেড়ে দাও রোজা। পাগল হয়ে গিয়েছো? ওটা আগুন চারুলতা। রমণীর সঙ্গে শক্তিতে পেরে ওঠার দায় তবুও ক্ষান্ত দিল না রোজা। হাবিব ততক্ষণে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে বেরিয়েই সে ছুটল দৃশ্যপথে। রোজা এবং হাবিব উভয়ই জোর প্রচেষ্টায় টেনে হিঁচড়ে চারুলতাকে সরিয়ে নিয়ে আসা হলো নিরাপদ দূরত্বে। কালো ধোঁয়ায় পরিণত তখন প্রাঙ্গণ। নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণও দায়। সকলের বাকরুদ্ধ দৃষ্টি আবদ্ধ ওই ধ্বংসস্তূপের দাবানলের মাঝে, যার অন্তরালে পুড়ে ছাই হয়ে গিয়েছে এক নিকট অস্তিত্ব। চেয়ারে আবদ্ধ অবস্থায় আধো জাগরণ এবং আধো আবছার জগতে বিচরণ করছে বিলাল। তার সকল চিন্তা শক্তি লোপ পেয়েছে সংযুক্ত টাইম বমের কাটা 28 মিনিট 30 সেকেন্ডে গিয়ে ঠেকেছে। তার মাঝে খুব বেশি পরোয়া অবশ্য নেই। জীবনের অন্তিম মুহূর্তে ভালোবাসার মুখটি তার দুই নয়নের বারংবার ভেসে উঠেছে আয়েশা। প্রথম কোলে নেয়া সেই নবজাতক, চারুলতা, চিত্রলেখার বেড়ে ওঠা, আরও একবার আসমানকে সন্তান হিসেবে লাভ করা। জীবনে তার কত কিছু ঘটে গিয়েছে। আজ অন্তিম লগ্নে তার খুব বেশি আফসোস নেই। শুধু একটি বাদে, আয়েশা তার নিকট অধরাই রয়ে গেল। সত্যি এক শখের রমণীকে ভালোবাসে তিনি। সারাটা জীবন অতিবাহিত করে ফেললেন। ঠিক যেই মুহূর্তে চোখ বুজে আসছিল তার আবেশে, তখনই বাইরে থেকে বেশ কিছু গোলমালের আওয়াজ ভেসে এলো। চকিতে সতর্ক হলেন বিলাল। তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছে সেখান থেকে আপাতত কেউই নেই। বাইরে কি হচ্ছে তীক্ষ্ণ নজর বোলালেন ঘড়ির। ডায়াল জানান দিচ্ছে 29তম মিনিটে পৌঁছেছে সময়। অতর্কিতে খুলে গেল দরজা। হতভম্ব বিলাল প্রথমে ভাবলেন তার ভ্রম বুঝছি, কিন্তু না, ভ্রম নয় সত্যি। দরজার ওপাশে দণ্ডায়মান অমানিসে সম্পূর্ণ অবয়ব তার রক্তে লেপটানো, যেন রক্তস্রোতে গোসল ছেড়ে এসেছে। বাম হাত থেকে মেঝে পর্যন্ত ঝুলন্ত নাঞ্চ এক খণ্ড খণ্ড মানবদেহের
অংশ লেগে রয়েছে। অপর হাতে একটি রিভলভার, যার প্রান্তে আরও একবার স্বয়ং কিলিং মেশিনের মুখোমুখি পিতা। এ যেন তার শিশু সুলভ কোলে গুটিসুটি দিয়ে শুয়ে প্রশান্তির খোঁজ করা আসমান নয়, বরং পরাশক্তির রাজ জান্তব। এগুলো আসমান বিলাল রেমানের দিকে প্রতিরোধ হিংস্র পশুর ন্যায়। প্রকম্পিত হলেন বিলাল। বেবি তুমি? সুযোগ দিল না আসমান। অতর্কিতে হাত এগোলো। তার কৃষ্ণ গহ্বর এতটাই গভীরতা যে তাতে তলিয়ে নিজের সমস্ত আত্মশক্তি হরণ হয়। বিলাল শিহরিত হলেন ক্ষণিকের জন্য। এতটাই প্রভাব অমানিসার রূপে আসমান এক টানে বমটি খুলে নিল, বন্ধ করার কোনো প্রয়াস না চালিয়েই। 29 মিনিট 55 সেকেন্ডে থাকা ডিভাইসে পাশে জানলা দিয়ে ছুঁড়ে ফেলল বাইরে। কয়েক সেকেন্ড পিনপত নীরবতা, তারপরই প্রকম্পনে কেঁপে উঠল সমস্ত স্থান। বিলাল ধাক্কা সহ্য করতে অক্ষম, মাথা নুইয়ে নিলেন। আসমান গিয়ে দুবাহুর শক্ত আলিঙ্গনে তাকে বিস্ফোরণের সমস্ত প্রভাব থেকে আড়াল করে নিল। আবারও নীরবতা, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। অবিশ্বাস্য দৃষ্টিতে মাথা তুললেন বিলাল। আসমান তুমি এখানে কেন? নিহাদ? বলতে দিল না আসমান। বুট থেকে চাকু বের করে নাইলের দড়ি কাটলো, মুক্ত করলো বিলালকে। অন্তিম বাঁধন সরে যাওয়ার পর্যন্ত যেন অতি কষ্টে নিবারণ করলো নিজেকে। অতঃপর ঝাঁপিয়ে পড়লো বিলালের বুকে। একটিও শব্দ উচ্চারণ করলো না, কাঁদলো না, শুধুমাত্র নির্বিকার আলিঙ্গন করে থাকলো। বিলালও তাকে সম্পূর্ণ নিজের ছায়াতলে আড়াল করে নিলেন। সন্তানের মানসিক অবস্থা বুঝতে তাকে একটু বেগ পেতে হচ্ছে না। আসমান তাকে নির্বাচন করেছে। উপলব্ধি এক মিশ্রিত অনুভূতির জাগরণ ঘটালো পিতৃ হৃদয়ে। নয়নে অশ্রু ভর করলো। বিলাল ভগ্ন কণ্ঠে বিড়বিড় করল। এটা কেন করলে? আমি কেন? প্রত্যাশা না করলেও জবাব এলো অত্যন্ত ক্ষীণভাবে। আমার নামটিও যে অস্তিত্বের প্রধান, তাকে অবহেলা করার ক্ষমতা আমার কোনোদিনও না হোক বাবা। আরো শক্তভাবে আঁকড়ে ধরলেন বিলাল আসমানকে। অনুভবকৃত অনুভূতির আস্ফালন ব্যাখ্যা করা দায়। আসমান তার কাঁধে মাথা গুজে রইল নীরবে। কিছুক্ষণের মাঝে পুনরায় আসমানের পোর্শে সড়কে নামলো। এবার উদ্দেশ্য ভিন্ন। সময় ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, তবু এক ক্ষীণ আশার তারা কিন্তু নিরাশ করলো ভাগ্য। সকল আশা ভরসা চুরমার হয়ে ভেঙে গেল এক প্রজ্বলিত গোডাউন লক্ষ্য করে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারিপাশ। দূর থেকে ভেসে আসছে ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শব্দ। হয় কেউ খবর দিয়েছে। তবুও তো প্রাণপণে সন্নিকটে পৌঁছালো আসমান। নিজের রক্তাক্ত অবয়বের পরোয়া করল না। আরো একবার ধ্বংসযোগ্য রচনায় হাত কাঁপবে না তার। বাইরে পা রাখতে এই দৃশ্যটি নজর পড়ল। রোজা, চারুলতা এবং হাবিব, তাদের সঙ্গে টিমের আরো 3 জন ইতিমধ্যে যুক্ত হয়েছে। তবে সকলের মলিন চেহারা লক্ষ্য করে কিছুই অনুধাবন বাকি রইল না আসমানের। এক পা নড়ল না, নিঃশব্দ চেয়ে থাকলো দাও দাও অগ্নির পানে। বিলাল এগোলেন, তার বুকে ছুটে এলো চারুলতা। সন্তানকে পুনরায় সান্ত্বনা প্রদানে ব্যস্ত হলেন তিনি। অপরদিকে রোজা ফিরে তাকালো। আসমান, শুনতে পেলেও কোনো জবাব এলো না অমানুষের তরফ থেকে। দৌড়ে এলো রোজা, আপাতমস্তক পর্যবেক্ষণ করলো আসমানকে, অতঃপর শক্তভাবে জড়িয়ে ধরলো তাকে। বিস্মিত করে দিয়ে পাল্টা কোনো প্রকার প্রতিক্রিয়া আসমান করলো না। ওই একই ভঙ্গিতে দণ্ডায়মান, নড়চড় নেই সামান্যতম। এক বিভীষিকাময় পাথরের ভাস্কর্য যেন। রোজা মুখ তুলল, সিক্ত দৃষ্টিতে আসমানের রক্তাক্ত কপল ছুঁয়ে দিল। বিড়বিড় করলো, আসমান প্লিজ। কোনো প্রতিক্রিয়া নেই। কৃষ্ণ গহ্বর জুড়ে শুধুমাত্র অগ্নিশিখার প্রতিফলন। এই নির্বিকারতা, এই শীতলতা অত্যন্ত পরিচিত রোজার। আটকে উঠল সে। এই আসমান, আবার ওই আসমান। কিলিং মেশিন। রক্ত সে তাজা রক্ত, শুধু ধ্বংস জানে সে। অনুভূতি তার সম্মুখে উপেক্ষণীয়। নুড়ি পাথর, রক্ত পিপাসা তার রন্ধ্রে রন্ধ্রে, বিভীষিকা তার অস্ত্র, হিংস্রতা তার অলংকার। এই সেই পুরাতন আসমান, দ্য কিলিং মেশিন। আজ আরো একবার আপন মানুষের হারানোর যন্ত্রণা সে সম্পূর্ণ যান্ত্রিক অস্তিত্বে পরিণত হয়েছে। হিমশীতল হিমালয় সে, তাকে টলানো অসম্ভব। রোজার ধারণা সত্যি প্রমাণিত হলো মেঘ তীরে ফেরার পর। গোধূলি পেরিয়ে যখন রাত্রির আধার চারিপাশে গ্রাস করছে, তখন সকলে অগোচরে একলা নিজের কক্ষে আবদ্ধ থাকা আসমান পায়ে পায়ে নেমে আসে নিচে। তার অবয়ব থেকে নিঃশব্দে বসে থাকা সম্পূর্ণ রেমান পরিবার স্তম্ভিত। বুলেট প্রুফ পেস্টের ওপর কালো পোশাক, উভয় হাতে দুইটি রিভলভার, পকেটে গুজে নেয়া ন্যানচ্যাক।
যথারীতি হিম শীতল নির্বিকার দৃষ্টি, মাস্কের অন্তরালে লুকায়িত অনুভূতির অভিব্যক্তি। পায়ে পায়ে নেমে এলো সে, কারোর প্রতি কোনো প্রকার দৃষ্টিপাত না করে হন হন করে এগুলো বাইরের উদ্দেশ্যে। বেলাল সিঁড়ির নিকট থেকে প্রশ্ন ছুড়লেন। কোথায় যাচ্ছ? কয়েক সেকেন্ডের জন্য থমকালো, ফিরল না আসমান। পুনরায় এগোতে এগোতে তার বজ্রকণ্ঠ ঘোষণা করল। আলতাফকে খতম করতে। সমস্ত ধরিত্রী যেন এক লহমায় গুড়িয়েই গেল। রোজা দূর থেকেই ছুটে যেতে চাইল, শেষমেশ হাত বাড়িয়েও গুটিয়ে নিল। আসমান তৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। আজ সে হয় আলফাকে ধ্বংস করবে, নয় নিজে ধ্বংস হবে। জগতের কোনো শক্তি নেই বর্তমানে এই পরাশক্তিধর আসমানকে, অমানিসাকে আটকাতে সক্ষম। মেঘতির কিছুক্ষণ আগে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেকাংশে, কিঞ্চিত কাঁপছে থেকে থেকে। কাশির কারণে কণ্ঠতালু শুষ্ক হয়ে রয়েছে। 2টা টিস্যু বক্স খতম হয়েছে, আরও একখানি ধরেছে আসমান। খুব একটা অসুস্থ হয় না সে, কিন্তু এই জ্বর ঠান্ডা তাকে কিছুটা কাহিলি করে দিয়েছে। বিছানায় হেলান দিয়ে টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে আবারও কয়েকবার খুকুক করে কাশি হলো। গরম গরম চিকেন স্যুপ হাজির। প্রবেশ করলো কিশোর নিহাত, হাতে একটি বড়সড় ট্রে। আসমান গোলাটে দৃষ্টিতে তাকালো। ট্র্যাক স্যুট পরিধানে নিহাদের মাত্রই কলেজের বাস্কেটবল টিমের প্র্যাকটিস থেকে ফিরেছে বোঝা সম্ভব। বারণ করেছি, সামনে পরীক্ষা, ভাইরাস ছোঁয়াচে হলে কি করবে? নিহাত আসমানের শুষ্ক কণ্ঠের বকুনির পরোয়াও করল না, এগিয়ে এসে ট্রে বেডসাইড টেবিলে রাখলো। পরবর্তীতে কপালে হাত ছলো, তাপমাত্রা মেপে নিয়ে কিশোর মুখ হবে বিজ্ঞের ভঙ্গি নিয়ে বলল। ঠিক আছে মনে হচ্ছে। ব্যাপার না, কিছুটা জলপট্টি দিলে হবে, তবে তারও আগে প্রয়োজন খাবার এবং ওষুধ। হাঁচি দিয়ে দ্রুত নাকে টিস্যু চাপলো আসমান। কথা বলা সম্ভবপর হলো না। নিহাত সুপের বাটি নিয়ে সামনে বসলো। কলেজ থেকে ফেরার পথে ইনস্ট্যান্ট প্যাকেট কিনে নিয়ে এনেছে, জানে জ্বরের মুখে সবটাই বিষাক্ত লাগবে। আসমানকে ধীরে ধীরে খাইয়ে দিল নিহাত। প্রথমটায় হত হুম্বিতম্বি করলেও পরে বাধ্য শিশু হয়ে অনুগত করে গেল। ওষুধ সেবনের পর আসমানকে শুইয়ে দিয়ে কপালে জল পড়ছে, নরম সিক্ত কাপড় চেপে দিতে দিতে নিহাত পিপির করল। জলদি সুস্থ হয়ে যাও আসমান ভাই, আমার পরশুর বাস্কেটবল ম্যাচে তোমাকে আসতে হবেই কিন্তু। মৃদু হাসার চেষ্টা করলো আসমান, সিলিংয়ের দিকে তাকালো, বিপির করল। এতটা ভালোবাসো আমায় নিহাদ? অতর্কিতে কি হলো নিহাত বলতেও পারবে না। কৈশোরের আবেগ অধিক, সবকিছু পরোয়া ত্যাগ করে আসমানের বক্ষে নিজেকে বিলীন করলো সে। আমানিশা উষ্ণ আলিঙ্গনের মায়া স্নেহে বুলিয়ে দিল তার পিছে। খুব ভালোবাসি, তুমি আমার সবকিছু আসমান ভাই, কখনো ছেড়ে যেও না কেমন? আজ আমি নিজেই তোমাকে ছেড়ে দিলাম নিহাদ, পরিত্যাগ করলাম, বর্জন করলাম, ধ্বংস করলাম। আমাকে ভালোবাসার পরিণাম শুধুমাত্র বিনাশ। তোমার মাধ্যমে আরো একবার চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিল আমার অভিশপ্ত ভাগ্য। ধরফর করে উঠে বসলো আসমান বিছানায়। নিজেকে দুঃস্বপ্নের জগৎ পেরিয়ে নিদারুণ বাস্তবে আবিষ্কার করে তার ঠিক কেমন অনুভূতি হলো বোঝা দেয়। আদৌ হচ্ছে কি অনুভূতি? হয়তো না। নিজেকে অনুভূতি শূন্য নিরেট পাথরে, ভাস্কর্য কিংবা যান্ত্রিক মেশিন বই ভিন্ন কিছু মনে হচ্ছে না আসমানের। শীতল আবহাওয়া মাঝেও দুহাতে দিকে তাকালো। তালু জুড়ে অস্বস্তির ঘামের ফোঁটা স্পষ্ট। শূন্য বক্ষ, বরফ অন্তর, হৃদয় তাকে কিছুতে প্রশান্তি দিচ্ছে না। দৃষ্টি মুখে ভাসছে সেই অগ্নিশিখার দৃশ্য, যার অন্তরে ধূলিসাৎ হয়েছে আরও এক নিকট অস্তিত্ব আসমানের তরে। চিত্রলেখা, মেঘ এবং সবশেষে নিহাত। কি দোষ ছিল তাদের? শুধুমাত্র আসমানের জীবনের কাছের মানুষ বলে ভাগ্য তাদের নিয়ে এভাবে খেললো। তবে কি আসমান সত্যি অভিশপ্ত? যেই তার তরে নিজেকে বিলিয়েছে, সেই সর্বস্ব হারিয়ে বিদায় নিয়েছে এই ধরিত্রী থেকে। আর কতটুকু অক্ষম হওয়া সম্ভব? নিজের ছোট্ট ভাইটাকে রক্ষা করতে পারল না সে। এতটাই অক্ষম এক বড় ভাই সে রক্ষা করতে পারেনি তা নয়, সে নিজেই তো নিহাতকে ঠেলে দিয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে। যদি ছেলেটির সঙ্গে কোনোদিন তার সাক্ষাৎ না হতো, আজ হয়তো বা কোনো না কোনো রূপে সে বেঁচে থাকতে পৃথিবীতে আপন প্রয়াসে হস্তক্ষেপ করেছে আসমান তার জীবনে। নিজের অভিশাপের জগতে টেনে এনেছে, জড়িয়েছে কলঙ্কে, ব্যবহার করেছে আপন স্বার্থে বারবার, অতঃপর ছুঁড়ে ফেলে দিয়েছে।
আর কোনো প্রয়োজন নেই যেন ভাঙারি দোকানে অযত্নে লুণ্ঠিত কোনো বস্তু নেহা যা জীবন মূল্যহীন। তাই তো এত সহজে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছিল। আসমান এবং বাদশা কায়সারের মাঝে কি আজও কোনো পার্থক্য রইল? ঠিক যেমন বাদশা আসমানকে নিজের স্বার্থে আজীবন ব্যবহার করে শেষমেশ পরিত্যক্ত জড় বস্তুর ন্যায় ছুঁড়ে ফেলেছেন, ঠিক তেমনটাই তো আসমান নিহাতকে পরিত্যাগ করেছে। উপলব্ধি আমানিশা সর্বাঙ্গ কম্পিত করলো জোর আবেগে। মুষ্টিবদ্ধ হয়ে পড়ল তার উভয় হাত। অন্তরাত্মা ছিঁচিয়ে উঠল। জীবনের সব থেকে ঘৃণিত ব্যক্তির পরিণতি বরণ করা, এর তুলনায় যন্ত্রণাদায়ক কোনো উপলব্ধি আর হতেই পারে না। তবে যন্ত্রণাটুকু যেন অনুভব করলো না আসমান। কবেই করবে কিভাবে? তার অনুভূতি যে হারিয়েছে ওই অগ্নিকুণ্ডের গহ্বরে। অতর্কিত ফোন ভাইব্রেশন করতেই আনমনে তা তুলল আসমান একটি মেসেজ। গোল্ডেন হোটেল রোজ, বাড়িধারা 2, প্রেসিডেন্টাল সুইটস, 1220, 24 তলা, এন্টায়ার ফ্লোর বুকড। অতঃপর এক মুহূর্ত মাত্র প্রয়োজন হলো সিদ্ধান্ত গ্রহণে। বিছানা ছাড়লো আসমান। হিট টিমের গ্রুপে মেসেজ করল, গেট রেডি। এইটুকুনি? কেন, কি? কোনো প্রকার ব্যাখ্যা প্রদান করলো না। বাথরুমে ঢুকে 10 মিনিটের মাঝে এক শীতল শাওয়ার নিল। বাইরে বেরিয়ে বুলেট প্রুফ ভেস্ট এবং ব্যাগি ক্লথস গায়ে জড়ালো। দুহাতে ফিঙ্গারলেস গ্লাভস, প্রান্তে ধারালো নাকেলস, কেটস জোড়া পায়ে শক্তভাবে বাঁধলো। ফাঁকে ফাঁকে জোরে নিল হিডেন ব্লেড। মাস্ক পরিধানে ভুল করলো না। নেক টু ফেস মাস্কে নয়ন বাদে সম্পূর্ণ চেহারায় আড়াল করে মাথায় সানক্যাপ তুলল। তারপর এক নজর আয়নায় চাইল। সম্পূর্ণ প্রস্তুত সে। ক্লোজেটে ড্রয়ার খুলে দুটো রিভলভার, সাইলেন্সার, FX এবং ডজনখানিক ম্যাগাজিন ব্যাগে নিয়ে ব্লেডের মাধ্যমেই বুকে জড়ালো। দ্রুত কাজগুলো করতে করতেই নজরে পড়ল নিজের বাম হাতের কবজিতে আবদ্ধ ব্রেসলেট খানির দিকে। অর্ধচন্দ্র ধাতব সংস্পর্শে আসলেই টুংটাং আওয়াজ করছে। অসুবিধা হবে কার্যক্রমে, খুলে রাখা উচিত। কিন্তু আসমান খুলল না, বরং শক্তভাবে তা টেনে আবদ্ধ করল নিজের কবজিতে, যেন এই ছোট্ট ক্ষমতাহীন জড় বস্তুটিও তার সকল শক্তির উৎস। অতঃপর একটি দীর্ঘ প্রশ্বাস কক্ষ ত্যাগ করলো। পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো আসমান। দা কিলিং মেশিন। ভাই হত্যার তীব্র আক্রোশ এবং প্রতিশোধের রক্ত পিপাসা খচিত তার নিগুড় কৃষ্ণগহ্বর। বাইরে ডাইনিং টেবিলে চুপটি করে বসেছিল চারুলতা। তার পাশে রোজা বিলাল সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে অদূরে দৃষ্টি ফেলেছিলেন। তার কপাল জুড়ে ব্যান্ডেজে কবজি, পায়ে এবং কিছুটা ক্ষত রয়েছে। সকলেই স্তব্ধ। কেউ যেন বিশ্বাস করতে অক্ষম যে নিহাত সত্যি আর জীবিত নেই। এই বুঝি অতর্কিত দৌড়ে আসে সদর দরজা দিয়ে। এমন আকাঙ্ক্ষায় ক্ষণে ক্ষণে বাইরের পানে তাকাচ্ছে তারা। একমাত্র চারু ব্যতীত ওই একইভাবে বসে আছে মেয়েটি। দীঘল কালো কেশ তার অতি অযত্নে ভগ্ন অবয়বের চারিপাশে ছড়িয়ে রয়েছে। কেমন অনুভূতি হচ্ছে অন্তরে? বোধগম্য নয়। নিহাত আর আসবে না। সত্যি সে চলে গেছে ইহজগতের মায়া ত্যাগ করে। চারুলতাকে আর কেউ কখনো পেতনি বলে জ্বালাতন করবে না। কথায় কথায় চুল ধরে টানবে না, ঝগড়াও করবে না। বন্ধুদের সামনে আপু ডেকে বেকায়দাও ফেলবে না, অপমান করবে না। চিরশত্রু বিদায় হয়েছে চারুলতার। তার খুশি হওয়া উচিত, কিন্তু পারছে না। কিছুতেই উৎফুল্ল হতে পারছে না চারু। অন্তর তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একমাত্র কাছের মানুষ আপন বোন চিত্রলেখা। তাকে হারানোর কষ্ট আজও দগদগে ঘায়ের মতন তাজা তার চারুর হৃদয়ে। সেখানে ভিন্ন একটি ক্ষত সৃষ্টি হচ্ছে। যাকে সে নিজের নিকট জগতে স্থান দিয়েছে, তারাই তাকে দূরে ঠেলে আজীবনের জন্য চলে গিয়েছে। নিহাত আদতে কি ছিল চারুলতার জন্য? ঝগড়ার সঙ্গী? আদৌ কি এটুকুই ছিল ছেলেটি? তবে কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে জীবনে এগিয়ে চলার মতন, আঁকড়ে ধরার মতন, বেঁচে থাকার মতন আর কোনো কারণ অবশিষ্ট নেই তার? ভারী পদক্ষেপের শব্দেই থমকালো চারুলতার চিন্তা। আসমানকে নেমে আসতে দেখা গেল। তা সকলেরই ঘোর দূরীভূত করলো যেন। কাউকে কোনো প্রকার জবাবদিহি করলো না আসমান। তৃপ্ত পদক্ষেপে এগুলো সোজা সদর দরজার দিকে। একমাত্র বিলাল তাকে রূপার প্রয়াস করলেন। কোথায় যাচ্ছ? সামান্য দ্বিধা লক্ষ্য করা গেল, তবু পিছন ফিরল না আমানিশা। জবাব ভেসে এলো ভস্র কণ্ঠে, আলতাফকে খতম করতে। চেয়ারে বসে থাকা রোজা সশব্দে চেয়ার টেনে উঠে দাঁড়ালো। তীব্র ইচ্ছা হলো তার চেঁচিয়ে আসমানকে ডাকার, রুখে দেয়ার
তার এই চাচরাকে। আসমানের এই মুহূর্তে আলফার নিকট যাওয়ার অর্থ আত্মাহুতি দেয়া। ওই ক্ষুরদার মাফিয়া নিশ্চয়ই এমন কিছু সূক্ষ্ম পরিকল্পনার আদলেই বুনেছেন। আসমান নিজেও তা উপলব্ধি করতে সক্ষম, তবুও এটুকু চিন্তা হচ্ছে না যদি তার কিছু হয়ে যায় তবে। থমকে গেল রোজা। স্বার্থপরের মতন চিন্তা করছে কেন? নিহাত চলে গিয়েছে, তার ভাইয়ের মতন না ছেলেটা? না চাইতো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ছেলেটা সকলের মায়ের ত্যাগ করে নিজেকে বিসর্জন দিয়েছে অমানিসার তরে। তার প্রতিশোধ আদায় আসমান এই যুদ্ধযাত্রা কি অমূলক? তাকে আটকানো কি উচিত হবে? অন্তর মানতে নারাজ, হারাতে চায় না নিজের স্বামীকে, কিন্তু নিহাত একবারও ভাবিনি নিজের জীবনের কথা। তবে আজ আসমানকে কেন রুখবে তার প্রেয়সীর তরে? অন্যায় নয় কি তা? রোজা পায়ে পায়ে এগুলো। আসমান সদর দরজার নিকটে পৌঁছে গিয়েছে। কেউই তাকে কোনো প্রকার বাধা দিচ্ছে না, জানে এই ঘূর্ণিবায়ুকে রোখা অসম্ভব। অন্তিম মুহূর্তে রোজা দৃপ্ত কণ্ঠস্বর ধ্বনিত হলো হল রুম জোরে। বিজয়ী হয়ে ফিরে এসো আমার চাঁদ। চৌকাঠের বাইরে রাখতে যাওয়া পদক্ষেপ আসমানে থমকে পড়লো, স্থির হয়ে পড়লো সম্পূর্ণ। পরক্ষণে সটান ঘুরে দাঁড়ালো অমানিসার। প্রিয়গাঢ় দৃষ্টিপাত ঘটলো অর্ধাঙ্গিনীর উদ্দেশ্যে। রোজা তাকিয়ে থাকলো উৎসাহ ভরে। ক্ষিপ্র গতিতে এগুলো আসমান। পলকের ব্যবধানে রোজার কাছে পৌঁছে কোমরে হাত রেখে নিকটে টেনে নিল। অধর যুগলের মিলন ঘটলো প্রচণ্ড তৃষ্ণায়। ক্ষীণ কয়েক মুহূর্ত, তারপরই রোজার কপালে গাঢ় চুম্বন এঁকে সরে গেল আসমান। একটি বাক্য বিনিময় হলো না, দৃষ্টি, তাদের অনুভূতি বিনিময় যথেষ্ট। অতঃপর উঁচু ঘুরল আসমান, বেরিয়ে গেল বাড়ির বাইরে। আর একবারও পিছনে দৃষ্টিপাত করলো না। আসমান চলে যেতে এক নিদারুণ শূন্যতা চেপে বসলো চারিদিকে। শরীরের সমস্ত জোর হারিয়ে রোজা মেঝেতে হাঁটু মেরে বসে পড়লো। টপটপ করে ঝরতে থাকলো তার আবেগ অশ্রু। চারুলতা অসহায় দৃষ্টিতে তাকালো বেলালের উদ্দেশ্যে, যিনি তখন আসমানে চলে যাওয়ার পথে চেয়ে আছেন। তার নয়ন জুড়ে এক অদ্ভুত তীক্ষ্ণতা। কারো দিকেই তাকালেন না, তিনি সোজা নিজের কক্ষে চলে গেলেন। তার এমন নির্বিকার আচরণে চারুলতার হৃদয়ে সন্দেহের উদ্রেক ঘটল। কারো বুঝতেই বাকি নেই আলফার দুয়ারে করাঘাতের অর্থ বর্তমানে মৃত্যুবরণের সামিল। তবুও কেন তিনি আটকালেন না তার সন্তানকে? পায়ে পায়ে নিজের পিতার কক্ষে পৌঁছালো চারু। নিঃশব্দে শুনতে পেল ফোনে কারো সঙ্গে আলাপ করছেন তিনি। আমি তোমার চুক্তিতে রাজি। থামলেন বিলাল কয়েক সেকেন্ডের জন্য, অতঃপর তার নমনীয় কণ্ঠ রূপ নিল আদেশপূর্ণ কঠোর স্বরে। প্রোটেক্ট মাই সান অ্যান্ড এনি কস্ট, নেমেসিস। অদূর থেকে ফোনের ওপাশ থেকে অদ্ভুতুরে এক শিহরণ জাগানিয়া হাসির আওয়াজ ভেসে এলো। অতঃপর অসম্ভব ভারী কি এক অমিত শক্তিধর কণ্ঠস্বর। You made a deal with the devil himself, sir. লাইন কেটে গেল। অতঃপর পিনপতন নীরবতা। কনকনে বায়ুর ঘুরিপাক শৈত্যপ্রবাহে জানান দিচ্ছে বেশ। হোটেল গোল্ডেন রোজের অধিকাংশ অতিথি আজ একটি বার্ষিক পার্টিতে যোগদান করেছে, যার দরুন মূল ভবন প্রায় ফাঁকা বলা চলে। শুধুমাত্র কর্মচারীগণ রয়েছে। রিসিপশনিস্ট প্রতিদিনকার মতন ডেস্কটপে নতুন আগত অতিথিদের তথ্যসমূহ টুকে নিচ্ছিল। ঠিক তখনই পরপর ভোতা কয়েকটি শব্দ তার কর্ণগোচর হলো। প্রথমে ইয়াত্তা না দিয়ে নিজের কাজের মনোযোগ ধরে রাখলো সে। তারপরই অতর্কিতে হোটেলের প্রবেশের কাছে দরজা গুড়িয়ে দিয়ে উড়ে আসা বাইরের দুজন গার্ডের শরীর আশ্রয় পড়ল দামি মার্বেল পাথরের মেঝে জুড়ে। আতঙ্কিত হয়ে তাকাতে এক সশস্ত্র বাহিনী দেখা পাওয়া গেল। মোট 4 জন প্রবেশ করল অভ্যন্তরে। নেতৃত্বে মানুষটির সর্বাঙ্গ আবৃত কালো পোশাকে দৃষ্টিপাতে সামান্য সময় ব্যয় করল না সে। অতি দ্রুত লিফটের দিকে এগোলো। হাত দুখানায় উন্মুক্ত, লম্বাটে নলযুক্ত রিভলভার স্পষ্টই দৃষ্টি আকর্ষণ করলো সকলের। রিসেপশনিস্ট আতঙ্কে কাঁপতে কাঁপতে ল্যান্ডলাইনে হাত দিতেই তার হাতটি চেপে ধরল একজন, ঝুঁকে বিড়বিড় করলো, ডোন্ট ট্রাই এনিথিং স্টুপিড সুইটার, বি কোয়াইট অ্যান্ড ইউ উইল লিভ। সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল সে। বাকি কর্মচারীরাও এক কোণায় সরে গিয়ে আতঙ্ক প্রকম্পিত হয়ে দৃশ্যপট দেখে গেল। প্রত্যেকের হাতে রয়েছে অ্যাসলট রাইফেল। কারা এরা? কোনো আতঙ্কবাদী হামলা নয়তো? সকলের প্রাণ সংখ্যার সীমা ছাড়িয়ে অতর্কিতে সম্পূর্ণ হোটেলের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। গাঢ় আধারে তলিয়ে গেল চারিপাশ। এ যেন
স্বয়ং মৃত্যুর জগৎ। লিফটে করে 24 তলায় পূর্বেই পৌঁছেছে আসমান। তারপরই তার নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চারিপাশে নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে সেলফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন করে রেখেছে সে। সর্বোচ্চ 1 ঘন্টা আছে তার হাতে। এরই মাঝে সম্পূর্ণ মিশন সমাপ্ত করতে হবে। সাধারণ অতিথি এবং কর্মচারীদের সুরক্ষার অন্তরালে পাঠিয়েছে সে। নিজেই এসেছে সিংহের ডেরায়, যেখানে হয়তো অপেক্ষমান রয়েছে এক আলফা। তার অন্তরাল থেকে নয়, এবার মুখোমুখি লড়াইয়ের পালা। আধারে আচ্ছন্ন করিডোরে ধরে এগিয়ে যেতে আসমানকে একটুও বেগ পোহাতে হলো না। এই অমানিসাই তার শক্তি, অন্ধকারের অভিশাপ তার নিত্য সঙ্গী। একে ভয় নয়, বরং জয় করেছে সে। তাই হয়তো পরাশক্তি রাজ সে, অধিপতি অশুভের, হিংস্র বাঘের নীরব চলন অনুসরণে। ভঙ্গিতে আসমান তীক্ষ্ণ নজর বুলিয়ে এগোতে আরম্ভ করলো। যে কোনো মুহূর্তেই শত্রুপক্ষ যে কোনো স্থান থেকে। ভাবনা সম্পূর্ণের আগেই ঘটল ঘটনাটি। তেড়ে এলো কেউ একজন। আসমানের সজাগ ইন্দ্রিয় অত্যন্ত ক্ষীণ চলনও নিয়নের সক্ষম হলো। ডান দিকে হাত বাড়িয়ে পাকড়াও করলো তার গ্রীবা, ছেলে দিল সিঁড়ির দিকে একটি মাত্র জোরালো ধাক্কা। অতঃপর বুকে প্যাঁচার চিহ্নের প্রতিফলন ঘটিয়ে সিঁড়ির থেকে আশ্রে পড়ল সে। স্পষ্ট আর্তনাদ প্রতিধ্বনি হলো দেয়ালে দেয়ালে। কটমট করে ঘাড় ভাঙার শব্দ। জোরালো ধাক্কায় থেতলে যাওয়া সাধারণত জন্য অতি অস্বস্তিকর এই ধ্বনি আসমানের কর্ণকুহুরে ঠেকলো অমৃত সুধার মতন। পিপাসা বৃদ্ধি পেল তার। আরও চায়, আরও শুনতে চায় ওই হাহাকার। আগমন ঘটল আরও দুজনের। তাদের সহজ নিস্তার দিতে নারাজ অন্তর। রিভলভার এড়িয়ে ন্যানোস্যাকে মনোনিবেশ করলো আসমান। সংযুক্তি শিকলের বাঁধনে একজনের কণ্ঠ পেঁচিয়ে আশ্রয় ফেললো শক্ত মেঝেতে। মাথাখানি চেপে ধরলো নিজের ভারী কেটস পরিহিত পায়ে। একটা মাত্র জোরালো আঘাত গুড়িয়ে একেবারে পিছিয়েই গেল মস্তক মেঝের সঙ্গে। ভরিয়ে তুলল তার কদর্য দাগে। অপরজন এহেন অমানব দৃশ্য লক্ষ্য করে থরথর করে কাঁপতে থাকলো অজান্তেই। তার হাতের অস্ত্র গড়িয়ে পড়ল মেঝেতে সশব্দে। আসমান মুখ তুলে চাইল। আশেপাশে স্ট্রিট লাইট হতে ভেসে আসা আভায় যে আবছা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তার নিগুড়ো কৃষ্ণ গহ্বর যেন জমিয়ে দিল অপর পক্ষকে। সিদরা টান টান করে আসমান এগুলো পরবর্তী শিকারের উদ্দেশ্যে। দুহাত চেপে ধরলো তার কণ্ঠে ঠেকিয়ে অশরীরীর কণ্ঠে উচ্চারণ করল, choke yourself to death. তার হাত দিয়ে তারই কণ্ঠ সজোরে চেপে ধরলো আসমান। দেয়ালে আবদ্ধ করে জারি রাখলো কার্যক্রম। নিঃশ্বাস প্রশ্বাসের তাড়নায় ঝটকা খেতে থাকলো তার শরীর। তার অশ্রুসিক্ত হলো নয়ন। তবুও নিটল অমানিসা। মিনিট সম্পূর্ণ হওয়ার পূর্বে শিথিল হয়ে এলো শরীর, লুটিয়ে পড়লো মেঝেতে। নানসাকে জোরালো আঘাতের ফিনকি দিয়ে ছুটিয়ে মৃত্যু নিশ্চিত করলো আসমান। সম্পূর্ণ হাত তার সিক্ত তাজা রক্তে। সামান্য ছিটে ফোটা লাগায় ব্রেসলেটটি সে ঘষে ঘষে মুছলো কাপড়ে। এই কদর্য ছাপ লাগতে দিতে রাজি নয়। দ্রুত এগুলো আসমান। বাধা আসলো তার সম্মুখে। একের পর এক বিধ্বংসীভাবে মোকাবেলা করলো তার অমানিসা। অত্যন্ত দ্রুত পৌঁছালো প্রেসিডেন্ট সুইটসের নিকট। আর অপেক্ষা করা দায়। এক টানে দরজা খুলতেই ঘটলো ঘটনাটি। দুম! কানে তালা লেগে যাওয়ার মতন এক শব্দ। অত্যন্ত জোরালো ধাক্কায় ছিটকে গেল আসমানের শরীর। দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আশ্রে পড়ল মেঝেতে। কয়েক মুহূর্তের দৃষ্টিতে ধোঁয়াশা এবং কানে শুধু অদ্ভুত সঙ্গীত শৈলী শুনতে পেল আসমান। সম্পূর্ণ শরীরে তার প্রকম্পন খেলে গেল। অনুভব করলো কপাল বেয়ে নেমে আসে উষ্ণ তরল রক্ত। মস্তিষ্ক পুনরায় সচল হতেই চিন্তা শক্তির দল হুড়মুড় করে প্রবেশ করলো যেন টাচ সেন্সিটিভ বম। এগুলো খুব বেশি শক্তিশালী নয়, তবে শারীরিক ক্ষতি সাধনে যথেষ্ট। দরজার হাতলে নিশ্চয়ই সংযুক্ত ছিল টাচ সেন্স। আসমান স্পর্শের সঙ্গেই সঙ্গে খুকুক করে কেঁচে উঠল আসমান। মুখে রক্তে নোনতা ধাতব স্বাদ পেল তরলটি। তার অঙ্গের ক্ষতি সাধনে হয়েছে নাকি দাঁত কিংবা জিহ্বা ক্ষতিগ্রস্ত হওয়ার বোঝার সুযোগ পেল না আসমান। কানের এয়ারপিসে তার অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠস্বর বেজে চলছে হাবিবের। আসমান ভাই, আর ইউ ওকে? কোনো জবাব দেওয়ার মতন অবস্থায় নেই আসমান। শরীর টেনে তুলো চাইলো, হুড়মুড় করে ভেঙে পড়লো রেডিয়েশনের ধাক্কায়। শরীর সামলাতে বেগ পোহাতে হচ্ছে। মাথা ঝাড়া দিল কয়েকবার। হাবিবের কণ্ঠস্বর এবার যান্ত্রিক গোলযোগের মতনই শোনাচ্ছে।
এয়ারপিস নষ্ট হয়ে গিয়েছে। বের করে ছুঁড়ে ফেললো তা আসমান। কয়েকবার জোরালোভাবে হাঁপালো। ধোঁয়াটে দৃষ্টি নিয়ে কোনো মতে হুড়মুড় করে হাঁটু মেরে বসল। কলার থেকে হিজেন ব্লেড বের করে হাতে রাখলো যে কোনো প্রয়োজনে। তারপরে অনুভব করলো তাকে চারপাশ থেকে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পেঁচা বাহিনী। কমপক্ষে 11 জন রয়েছে। আন্দাজ করলো আসমান সুস্থ সবল অবস্থায় সামান্য কষ্ট হলেও মোকাবেলা হয়তো করতে পারত, কিন্তু এই ভগ্ন আহত শরীরে তা অসম্ভব প্রায়। তবে কি হার মেনে নেবে আসমান? অমানিসার অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই। মৃত্যু হলে তার লড়াই করেই হোক। প্রতিক্রিয়া করলো আসমান সহসায়। হিজেন ব্লেড বসিয়ে দিল সবচেয়ে নিকটের কণ্ঠতালু বরাবর। ধমনী ফুরে বইল রক্ত। অপরজনের সাইতো ক্ষিপ্র। আসমান পুনবার ব্লেডটি বুঝলো পরবর্তী পাশের লোকের দিকে। এক টানে চিৎকার করে ধরাশায়ী হলো তারা। আর্তনাদ প্রবাহমান রইল। এতটুকুই। আসমানের বেপরোয়া ক্রিয়া এড়িয়ে অধিক জনসংখ্যার ফায়দা লুটে তাকে দেয়ালে আশ্রয় ফেললো একজন। অপরজন জোরে আঘাত হানলো তার মাথায়। দৃষ্টি এবার যেন সম্পূর্ণ লোপ পেল শুধু আবছায়া ছায়ামূর্তি। নজরে আসছে আসমানের। হৃদস্পন্দন তেজস্ক্রিয় হয়ে উঠছে। শরীরে অক্সিজেন যোগান দিতে হিমশিম খাচ্ছে ফুসফুস। এই কি তবে সমাপ্তি? না, কিছুতেই না। ওই আলফাকে খতম করার আগ পর্যন্ত আসমানের ধ্বংস হতে পারে না। এই লহমায় ন্যানসাকে প্রান্ত ছুঁয়ে দিল আসমান, কিন্তু প্রচণ্ড কম্পনে সম্ভব হলো না স্পর্শ। তবুও প্রচণ্ড ইচ্ছাশক্তি একটিবার শুধু প্রায় ধরিয়ে ফেলেছে। এইবার শুধু জোরালো একটি টান। নাটকের চাইতে নাটকীয় ঘটনাটি ঘটল তখনই। আসমানের উদ্দেশ্যে পিস্তল তাক করা পেঁচা বাহিনীর সদস্য অতর্কিতে পাশ ফিরে তার সঙ্গীর কপালে বুলেট ঠুকলো বসলো। দ্বিধান্বিত হয়ে পড়ল দলটি। এ কিসের বিভেদ? আরও একজন হঠাৎ তার পাশের জনকে গ্রীবা বরাবর গুলি করলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই একে অপরকে খতম করতে আরম্ভ করলো তারা। আসমান শুধু হতভম্ব হয়ে চেয়ে থাকলো। এটা কি তার ভ্রম নাকি? 1 মিনিটের মাথায় সকলেই ধরাছে। শুধুমাত্র 3 জন অবশিষ্ট রয়েছে। বাকিদের তাজা রক্তের স্রোত গড়িয়ে আসমানের কেটস সিক্ত করে তুলল। বিহবল দৃষ্টিতে দণ্ডায়মান 3 জনের দিকে তাকালো অমানিসা। ঠাউর করার চেষ্টা করলো এরা শত্রু নাকি মিশ্র। এরই মধ্যে একজন আসমানের সন্নিকটে এগোলো। দৃষ্টি ক্রমশ যা স্পষ্টই হতে তার অধরে ঝুলন্ত এক সাদা রোল দেখা গেল। মুখ থেকে চেনে বের করতে প্রদর্শিত হলো একটি স্ট্রবেরি ফ্লেভারের ললিপপ। মাথা কাত করে ভীষণ আগ্রহ করে আসমানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো বান্দা। তারপর সরে দাঁড়ালো। ললিপপ মুখে পুরল পুনরায়। এমন আচরণে কুল কিনারা করে উঠতে সক্ষম হলো না আসমান তারই পূর্বেই। Good job. প্রতিধ্বনি হলো এক অপরিচিত কণ্ঠস্বর। সামান্য শিহরিত হলো আসমান। এতটা ভারী কি কণ্ঠস্বর সে কখনো শ্রবণ করেছে কিনা স্মরণ করতে পারল না। সকলে দৃষ্টি ঘুরে গেল করিডোরের দিকে, যেখান থেকে পদশব্দ ভেসে আসছে। সর্বপ্রথম দৃশ্যমান হলো একটি সিগারেটের প্রজ্বলিত প্রান্ত। তার ধোঁয়াটে কুয়াশা। সেই ধোঁয়াশার চাদর হটিয়ে আবছার মাঝে দৃশ্যমান হলো প্রভাবশালী ব্যক্তিটি। কালো শার্ট এবং ফর্মাল পরিধানে, এক হাতে ব্লেজার, কাঁধের উপর থেকে ঝুলিয়ে রেখেছে অঝরে প্রজ্বলিত সিগারেট। চেহারা তার দেবদূত তুল্য। তামাটে বর্ণের ত্বকের অগোচরে তৃপ্ত নয়ন। ওই অগ্নি স্ফুলিঙ্গকেও যেন হার মানায় তা। অগ্নিশিখা খণ্ডিত দৃষ্টিতে অদ্ভুত এক অশরীর প্রভাব রয়েছে, যা দরুন এক মুহূর্তেই অধিক তাকিয়ে থাকা দুষ্কর। কিন্তু আসমান চলল না, বরং তীক্ষ্ণ চোখে মোকাবেলা করলো অচেনা আগন্তুককে। তার দুঃসাহস যেন সন্তুষ্ট করলো ব্যক্তিকে। এগিয়ে আসতে গিয়ে অতর্কিতে হোঁচট খেলো সে। তাতে তার সৃষ্টি হওয়া অসহনীয় প্রভাব যেন এক লমায় নিঃশেষই হয়ে গেল। Sit. অতি ঘৃণায় সামনে পড়ে থাকা মৃতদেহ লাথি দিয়ে ছিটকে ফেললো সে দূরে। তারপর ঘাড় কয়েকবার এদিক সেদিক কাত করে পকেটে হাত দিল। সিগারেটটা ধাক্কা খেয়ে পড়ে গেছে মেঝেতে। নতুন আরেকটি দরকার। এজন্যই বলি ওসব ছেড়ে ললিপপ ধরো। বলে বসলো এক পেশে দাঁড়িয়ে অতি অবহেলা ললিপপে ব্যস্ত ছেলেটি। বিনিময়ে শুধু তীব্র দৃষ্টি লাভ করলো সে। এদের সকলে এমন নির্বার আচরণে আসমান খানিকক্ষণ বিহ্বল থাকলো। পরবর্তীতে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেল। উল্টো ঘুরে এগুলো নিজের কাজে। এইটুকু অনুধাবন করেছে যে এরা হয়তো তার ক্ষতি করবে না, যদি না আলফার কেউ হয়ে থাকে। আপনাকে কি বলা যায় বলুন তো? বেপরোয়া নাকি অতি বিশ্বাসী?
একটি নিঃশ্বাস ফেলে থমকালো আসমান, ফিরে তাকালো, নিজে থেকে প্রশ্ন করলো না কোনো। তার উদ্দেশ্যে পায়ে পায়ে এগিয়ে এলো ব্যক্তি। সকলে সরে গিয়ে তাকে এগোনোর জায়গা করে দিল। ঠিক তখনই ওপাশ থেকে আরও একদল পেঁচা বাহিনীকে দৌড়ে আসতে দেখা গেল। তবে সামান্যতম পরনে পুরুষটি শক্তিশালী অবয়বে অতি অলস ভঙ্গিতে সিগারেট জ্বালাতে জ্বালাতে এগিয়ে আসছে সে আসমানের উদ্দেশ্যে। পেছনে তিনজনই যথেষ্ট, মোকাবেলায় তার হস্তক্ষেপের প্রয়োজন নেই। হলো তাই। একটি ছুরি ছুটে এলো বনবন ঘুরতে ঘুরতে, না চেয়েই বাম হাতে সেটির হাতল বরাবর পাকড়াও করলো সে, গেঁথে ফেললো দেয়ালের গায়ে। সিগারেটের ছোঁয়া অধরেই তির্যক হাসল, ঘাড় পর্যন্ত গড়ানো চুলে আঙ্গুল চালালো। একটি ছোট্ট রাবার ব্যান্ড তার 2 আঙ্গুলে, পেছনে কেশরাশি গুছিয়ে ইঞ্চি খানেক দৈর্ঘ্যের একটি ছুরি পাকালো সে। তারপর চাইলো আসমানের দিকে। চারিপাশ থেকে শত্রু ঘিরে থলো তাদের। এবার আসমান ছাড় দিতে নারাজ। পেছন থেকে দৌড়ে আসা দুজনের উপর ঝাঁপিয়ে পড়লো, রিভলভার তুলে বুলেট ছুকলো কয়েকটি করে। উঠলো অপর আরেকজন, আশ্রে ফেললো দেয়ালে, কোনো দিয়ে চেপে কোমরের বেল্টে গুজে রাখা সুইস নাইফের এক টানে গ্রীবায় ছেদ ঘটালো রীতিমতো অভ্যন্তরে। দলটি ব্যস্ত হয়ে পড়লো চারিপাশে পেঁচা বাহিনীর নিধনে। হু আর ইউ?